Hello friends, I am Soma and this is my YouTube channel. Today I am going to discuss all the activities of lesson number 4, A Day in the Zoo. So let's start. Exercise 1. Tick the correct answer from the given alternatives. Question number 1. The average day in a zoo begins just before dusk, dawn, afternoon or evening. Here the correct answer is dawn. The birds, question number 2, the birds searching by the dewy grass on the lawn were peahens, peacocks, robin, thrushes. Here the correct answer is peahens. Next, question number 3, Stephen with a broom in his hand was guarding over the bears, gorilla, apes, armadillo. The correct answer is apes. Question number 4. The name of the black celebes ape was Atom, Jeremy, Mike, Stephen. Here the correct answer is Atom. Now I am going to discuss exercise 2. Answer the following questions within 15 words. মানে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন মানে এই প্রশ্নগুলোর উত্তর দাও উইদিন 15 ওয়ার্ডস মানে 15টি শব্দের মধ্যে। প্রথম যে কোশ্চেনটি আছে কি, হাউ ডাজ দ্য স্কাই লুক অ্যাজ ওয়ান ইজ অ্যাওয়েকেন্ড বাই দ্য বার্ড সং। হাউ ডাজ দ্য স্কাই লুক, হাউ ডাজ দ্য স্কাই লুক কথাটির অর্থ হচ্ছে হাউ ডাজ দ্য স্কাই লুক মানে আকাশ কেমন দেখতে লাগে, অ্যাজ ওয়ান ইজ অ্যাওয়েকেন্ড বাই দ্য বার্ড সং যখন কি না ওয়ান ইজ অ্যাওয়েকেন বাই দ্য বার্ড সং মানে কোনো মানুষ যখন জেগে উঠে পাখির গানে যখন জেগে উঠছে কেউ তখন আকাশ কীরকম দেখতে হয়। এরপর উত্তরটা আমরা দেখে নিই। উত্তরটা হচ্ছে যেহেতু প্রশ্নটি প্রেজেন্ট টেন্সে আছে তাই আমি উত্তরটা প্রেজেন্ট টেন্সেই করব। দ্য স্কাই লুক স্লাইটলি টিঞ্জড উইথ ইয়েলো when one is awakened by the bird song. আরেকবার রিপিট করছি, দ্য স্কাই লুক স্লাইটলি টিঞ্জড উইথ ইয়েলো when one is awakened by the bird song. এরপর কোশ্চেন নাম্বার 2, how do the parrots and parakeets salute the people. how do the parrots and parakeets salute the people এই প্রশ্নটির অর্থ হচ্ছে কি যে প্যারট এবং প্যারাকিটস তারা পিপলদেরকে কিভাবে স্যালিউট করছে, কিভাবে অভিবাদন জানাচ্ছে টিয়া পাখি ও তোতা পাখি। তাহলে উত্তরটা আমরা দেখে নিই। উত্তরটা হচ্ছে কি না দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস স্যালিউট দ্য পিপল উইথ এ ক্যাকোফোনি অফ সাউন্ড। টিয়া পাখি এবং তোতা পাখি স্যালিউট অভিবাদন করছে পিপল জনসাধারণকে উইথ এ ক্যাকোফোনি অফ সাউন্ড মানে কর্কশ আওয়াজ দিয়ে। এরপর আমরা পরের প্রশ্নটায় আসছি, 3 নম্বর প্রশ্ন, হোয়াট ডু অল দ্য অ্যানিমেলস ডু অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে। সমস্ত প্রাণীরা নতুন দিনের শুরুতে কীরকম আচরণ করছে বা কী করছে, এই প্রশ্নের উত্তরটা দেখে নিই। At the start of a new day, all the animals bustle about the cages. At the start of a new day মানে নতুন দিনের শুরুতে all the animals সমস্ত প্রাণীরা bustle about the cages খাঁচার কাছে তারা গোলমাল করছে বা হইচই করছে। এরপর পরের প্রশ্নটা কি আছে, as the light fades where does the robin fly off to. যখন আলো হালকা হয়ে যাচ্ছে ফেড হয়ে যাচ্ছে where does কোথায়, রবিন ফ্লাই অফ টু কোথায় উড়ে যেয়ে বসছে না। উত্তরটা দেখে নিই, অ্যাজ দ্য লাইট ফেডস যখন লাইটটা হালকা হয়ে যাচ্ছে বা আলোটা হালকা হয়ে যাচ্ছে দ্য রবিন সিজেস টু সিং রবিন পাখি তার কী করছে গান করাটা বন্ধ করে দিচ্ছে অ্যান্ড ফ্লাইস অফ টু রুস্ট ইন দ্য মিমোসা ট্রি মিমোসা গাছে যে বসছে কী করার জন্যে, টু রুস্ট মানে টু টেক রেস্ট মানে বিশ্রাম নেওয়ার জন্য। তাহলে অ্যাজ দ্য লাইট ফেডস দ্য রবিন সিজেস টু সিং অ্যান্ড ফ্লাইস অফ টু রুস্ট ইন দ্য মিমোসা ট্রি। তাহলে আমাদের এক্সারসাইজ 2 তার প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে গেল। নাও আই উইল ডিসকাস এক্সারসাইজ 3. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস 25টি শব্দের মধ্যে এই প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে প্রথম প্রশ্নটা কি আছে, হোয়াট ওয়ার্ক ডু জেরেমি অ্যান্ড মাইক ডু ইন দ্য গরিলা কেজ। গরিলার খাঁচার ভিতরে মাইক আর জেরেমি কি কাজ করছিল, দেখে নিই উত্তরটা। ইনসাইড দ্য গরিলা কেজ গরিলার খাঁচার মধ্যে মাইক অ্যান্ড জেরেমি sweep up the mess on the floor and scatter fresh white sawdust. গরিলার খাঁচার মধ্যে মাইক এবং জেরেমি ধুলোগুলোকে মেঝে থেকে ঝেঁটিয়ে বার করছিল অ্যান্ড স্ক্যাটার ছড়িয়ে দিচ্ছিল ফ্রেশ হোয়াইট সডাস্ট সাদা সতেজ কাঠের গুঁড়ো। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, ডেসক্রাইব দ্য স্টেট অফ দ্য ফ্রগস অ্যান্ড স্নেকস
ইন দ্য রেপটাইল হাউস, বর্ণনা করো দ্য স্টেট অফ ফ্রগস মানে ব্যাঙেদের যে অবস্থা আর সাপেদের, ওই রেপটাইল হাউস সরীসৃপেদের যে ঘর সেখানে ব্যাঙ আর সাপের অবস্থাটা কীরকম। উত্তরটা দেখে নিই। ইন এ প্লেজেন্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রিজ স্নেকস রিগার্ড ইউ কামলি উইথ লিডলেস আইস অ্যান্ড ফ্রগস মেক গাল্পিং সাউন্ড, মানে 80 ডিগ্রি তাপমাত্রায় 80 ডিগ্রির মনোরম তাপমাত্রায় সাপেরা কী করবে, তোমাকে পাতাবিহীন চোখে শান্তভাবে অভিবাদন জানাবে এবং ব্যাঙগুলো গপ গপ শব্দ করছে। মেক গাল্পিং সাউন্ডস মানে গপ গপ শব্দ। পরের প্রশ্নটা দেখি, পরের প্রশ্নটা কি দিয়েছে, হোয়াট উড ওয়ান সি অ্যান্ড হিয়ার হোয়াইল লাইং ইন বেড এট নাইট। হোয়াট উড ওয়ান সি, একটা মানুষ কি দেখতে, কোনো একজন মানুষ কি দেখতে পারে, বা হিয়ার শুনতে পারে, হোয়াইল লাইং ইন বেড এট নাইট রাত্রেবেলায় বিছানায় শুয়ে শুয়ে একজন মানুষ কি দেখতে পাবে ও শুনতে পাবে, কি না, ওয়ান উড সি থ্রু দ্য উইন্ডো দ্য মুন সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রিজ অ্যান্ড হিয়ার দ্য লায়ন্স কাপ। তাহলে এখানে আমাদের এক্সারসাইজ 3 সেটা হয়ে গেছে। এরপর আমরা পরের এক্সারসাইজ 4, 5, 6 এগুলো নিয়ে ডিসকাস করব। নাও আই এম গোয়িং টু ডিসকাস এক্সারসাইজ 4। ক্লাসিফাই দ্য আন্ডারলাইন অ্যাডভার্বস অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস ইন দ্য চার্ট গিভেন বিলো। এখানে আমরা কি অ্যাডভার্ব কি সেই সম্পর্কে জানবো এবং 4টা দেখো উদাহরণ দেওয়া রয়েছে, ABCD করে 4টা উদাহরণ, তার তলে আন্ডারলাইন করা আছে সেটা কি ধরনের অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস না অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, সেটা আমাদের এই চার্টের মধ্যে লিখতে হবে। তো সেটা জানার আগে কি অ্যাডভার্ব কি সেই সম্পর্কে আমি কিছু বলবো। অ্যাডভার্ব কি না, অ্যাডভার্ব হচ্ছে এমন একটা ওয়ার্ডস, এক গ্রুপ অফ ওয়ার্ডস বা ফ্রেজ বলতে পারি যেটা কি করছে, মডিফাই করছে ভার্ব অর অ্যাডজেক্টিভকে। বাংলায় বলতে গেলে আমরা বলতে পারি অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়ার বিশেষণ। আমাদের একটা সেন্টেন্সের মধ্যে কি থাকে, সাবজেক্ট থাকে প্লাস ভার্ব থাকে প্লাস অবজেক্ট থাকে। এই ভার্বকে বিশেষিত করছে, ক্রিয়াকে বিশেষিত করাই হচ্ছে অ্যাডভার্বের কাজ। তাহলে এরপরে দেখে নিই, আই হ্যাভ অলরেডি ডান দ্য জব। আই হ্যাভ অলরেডি ডান দ্য জব মানে আমি কাজটি আগেই করেছি। তাহলে আই হ্যাভ, আমি যদি অলরেডিটা না বলতাম, আই হ্যাভ ডান দ্য জব বলতাম, তাহলে কি হতো, আমি কাজটি করেছি। আই হ্যাভ, আইটা হচ্ছে এখানে সাবজেক্ট, হ্যাভ ডান দ্য জব এটা হচ্ছে ভার্ব, আর দ্য জব হচ্ছে অবজেক্ট। আচ্ছা, তাহলে আমি কাজটা কখন করেছি না, অলরেডি আগেই করে ফেলেছি। তাহলে এই যে আমার ক্রিয়াপদ রয়েছে, ভার্ব রয়েছে, সেটা কি, সেটা সম্পর্কেই অলরেডি শব্দটা দিয়ে মডিফাই করছে। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। এবং কি ধরনের অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার, টাইম, প্লেস ইয়া ফ্রিকোয়েন্সি। তাহলে এই 4টার মধ্যে কোনটা পড়ছে না অ্যাডভার্ব, এটা হচ্ছে এই অলরেডিটা হচ্ছে কি বোঝাচ্ছে, আমি আগেই করে ফেলেছি, তাহলে সময় বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে অলরেডিটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। পরের প্রশ্ন, বাপ্পা ক্যান গো এনিহোয়ার ফর হিজ ওয়ার্ক। বাপ্পা যে কোনো জায়গায় যেতে পারে ফর হিজ ওয়ার্ক তার কাজের জন্য। তাহলে এখানেও ঠিক সেম, এনিহোয়ার মানে যে কোনো জায়গা, কোনো একটা প্লেসকে ডিনোট করছে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। পূজা অফেন কামস টু মাই প্লেস। পূজা অফেন মানে মাঝে মাঝে আসে, টু মাই প্লেস আমার স্থানে, তাই তো। তাহলে এখানে কি মানে কখন আসে বা কেমন আসে, অফেন মানে মাঝে মাঝে, কামস টু মাই প্লেস মানে আমার প্লেসে। তাহলে এখানে হচ্ছে কি কামস, এই কামস হচ্ছে ভার্ব, পূজা হচ্ছে সাবজেক্ট, এই কামস ভার্বটাকে মডিফাই করছে এই অফেন শব্দটা, আর এই অফেন মানে মাঝে মাঝে, প্রায়। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। নার্গিস সিং সুইটলি। নার্গিস সিং সুইটলি মানে নার্গিস খুব মিষ্টভাবে গান করতে পারে। তাহলে কেমনভাবে করতে পারে, সুইটলি মধুরভাবে, খুবই মিষ্টভাবে। এই সিংস কেমনভাবে গান করছে, যদি নার্গিস শুধু সিংস বলতো তাহলেও সেন্টেন্সটা কোনো অসুবিধা হতো না, কিন্তু এই সুইটলি ওয়ার্ডটা দিয়ে কেমনভাবে গান করছে, কেমনভাবে সিংস, সেটাকে আরও মডিফাই করছে। তাহলে নার্গিস হলো সাবজেক্ট যেটা নাউন, সিংস হচ্ছে মেন ভার্ব, আর সুইটলি কেমনভাবে গান করছে সেটাকে হয়েছে। তাহলে এই সুইটলিটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে দেখে নিই আরেকবার, এই অলরেডিটা হলো কি অ্যাডভার্ব অফ টাইম, এনিহোয়ার হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অফেন হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আর সুইটলিটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। উইল ডিসকাস এক্সারসাইজ 5। আন্ডারলাইন দ্য ক্লজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজেস দে আর। মানে এখানে বলেছে, এখানে যে 4টা আমরা উদাহরণ দেখছি, এই 4টা সেন্টেন্সের তলায় আমাদেরকে দাগ দিতে হবে, মানে যেটা আন্ডারলাইন দ্য ক্লজেস, আন্ডারলাইন মানে ক্লজ স্ট্রাকচার যেটার মধ্যে আছে বাক্যের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে, তার তলায় আন্ডারলাইন মানে দাগ দিতে হবে এবং বলতে হবে কি ধরনের ক্লজ। তো তার আগে আমি ছোট্ট করে একটু বলে রাখি, ক্লজকে জেনারেলি 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ, যেটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা আরেকটা ক্লজ বলে থাকি যেটা হচ্ছে সাব অর্ডিনেট ক্লজ।
আরেকটা হচ্ছে কি কোঅর্ডিনেট ক্লজ। এরপর সাবঅর্ডিনেট যে ক্লজ, সেই সাবঅর্ডিনেট ক্লজকে বা ডিপেন্ডেন্ট ক্লজকে আরও 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো নাউন ক্লজ, সেকেন্ড হলো অ্যাডজেক্টিভ ক্লজ যেটাকে আমরা রিলেটিভ ক্লজ বলে থাকি, আরেকটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপর এই 3টে ক্লজ, নাউন ক্লজ নাউনের মতো কাজ করে, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের মতো, আচ্ছা নাউন ক্লজ হচ্ছে বিশেষ্যের মতো কাজ করবে, অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণের মতো, আর অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাডভার্বের মতোই কাজ করবে। এরপর আমরা এখানে দেখে নিই যে এখানে কোন কোন ক্লজ স্ট্রাকচার ইউজ হয়েছে এবং সেগুলো কী কী টাইপের। অ্যাজ হি ওয়াজ নট দেয়ার আই স্পোক টু হিজ ব্রাদার, প্রথমে এ নাম্বার কোশ্চেনটায় রয়েছে অ্যাজ হি ওয়াজ নট দেয়ার, যেহেতু সে সেখানে নেই, আই স্পোক টু হিজ ব্রাদার, আমি তার ভাইয়ের সাথে কথা বলেছিলাম। এটা কি প্রথমে বুঝতে হবে এখানে ক্লজ স্ট্রাকচার কোনটা না, আই স্পোক টু হিজ ব্রাদার এটা হচ্ছে আমি তার ভাইয়ের সাথে কথা বলেছিলাম, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, অ্যাজ হি ওয়াজ নট দেয়ার, যেটাকে আমরা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট। দেখো এই বাক্যটা আই স্পোক টু হিজ ব্রাদার, এই বাক্যটা একটা সম্পূর্ণ বাক্য, এই বাক্যটাকে কিন্তু অ্যাজ হি ওয়াজ নট দেয়ার এই বাক্যর উপর ডিপেন্ডেন্ট করতে হচ্ছে না, তাই এটাকে আমরা প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি। আই স্পোক টু হিজ ব্রাদার এই সেন্টেন্সটা কিন্তু এই সেন্টেন্সের উপর নির্ভরযোগ্য নয়, কিন্তু যদি শুধু বলি অ্যাজ হি ওয়াজ নট দেয়ার, এটা কিন্তু একটা পূর্ণ বাক্য হলো না, এই সেন্টেন্সটাকে এই সেন্টেন্সের উপর ডিপেন্ড করতে হচ্ছে, তাই অ্যাজ হি ওয়াজ নট দেয়ারটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। এবার সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে 3টে ভাগ আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল। এই 3টের মধ্যে কোনটা না, এই 3টের মধ্যে এটা অ্যাজ হি ওয়াজ নট দেয়ার, যেহেতু সে সেখানে উপস্থিত ছিল না, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। পরেরটা, দ্য হাউস হোয়ার নজরুল ওয়াজ বর্ন ইজ ইন চুরুলিয়া, দ্য হাউস ইজ ইন চুরুলিয়া এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর হোয়ার নজরুল ওয়াজ বর্ন এখানে আমরা দেখব দ্য হাউস হোয়ার নজরুল ওয়াজ বর্ন ইজ ইন চুরুলিয়া, তাহলে দ্য হাউস ইজ ইন চুরুলিয়া এই পোর্শনটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর হোয়ার নজরুল ওয়াজ বর্ন যেখানে নজরুল জন্মগ্রহণ করেছে এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ প্লাস কি সাবঅর্ডিনেট কোন টাইপ, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ অ্যাডজেক্টিভ ক্লজের কাজ কি না, এমনিতে বিশেষণের কাজ কি নাউনকে বিশেষিত করা, তাহলে এই অ্যাডজেক্টিভের যা কাজ অ্যাডজেক্টিভ ক্লজেরও ঠিক সেই কাজ। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কি নাউনকে বিশেষিত করা বা নাউন সম্পর্কে বিশেষণের কাজই হলো বিশেষ্য সম্পর্কে কিছু বলা। তাহলে এখানে কি হয়েছে, এখানে হোয়ারটা কি, হোয়ারের আগে কি রয়েছে না অ্যান্টিসিডেন্ট হিসেবে আমরা পাচ্ছি দ্য হাউস, দ্য হাউস কি নাউন, তাহলে এই নাউনটা সম্পর্কে বাদবাকিটা বলছে এই নাউনটা কি না দ্য হাউস হোয়ার নজরুল ওয়াজ বর্ন যেখানে নজরুল জন্মগ্রহণ করেছিল। জেনারেলি আরেকটা ইনফরমেশন ছোট্ট করে বলে রাখি, যেটা হচ্ছে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ আমরা যখন করি তখন রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, হোয়ার তার আগেই অ্যান্টিসিডেন্ট থাকে এবং সেখানে অ্যান্সার প্রোভাইড করা থাকে। যেমন হোয়ার মানে কি কোনো স্থান, তার আগে দেখো ঠিক হাউসের দ্য হাউস এটা নাউন রয়েছে এবং এই উত্তরটা এখানে প্রোভাইড করা রয়েছে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ যেটা সেটা বোঝার খুব সহজ উপায় হলো যে সমস্ত রিলেটিভ প্রোনাউনগুলো থাকবে, হোয়ার মানে তো কোনো জায়গার নাম বোঝাবে, ঠিক তার আগে দ্য হাউস রয়েছে। আবার যখন হু থাকবে তখন কোনো ব্যক্তির নাম থাকবে, হুম মানে কাকে, তখনও কোনো ব্যক্তি, হুইচ যদি থাকে তখন কোনো বস্তুর নাম থাকবে। এইভাবে আমরা চিনে নিতেও কিন্তু এটা বোঝার সুবিধার জন্য আমি তোমাদেরকে বলছি, এটা চিনে নিতে সুবিধা হবে। পরের সেন্টেন্স, সি সেড দ্যাট সি উড রিটার্ন সুন, সি সেড সে বলছে দ্যাট সি উড রিটার্ন সুন মানে সে তাড়াতাড়ি ফেরত আসবে। এরপর এটা কি এখানে আগে দেখবো প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, সি সেড, এই যে সি সেড এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দ্যাট থেকে যে ক্লজের স্ট্রাকচারটা আসছে দ্যাট সি উড রিটার্ন সুন যে সে তাড়াতাড়ি ফিরে আসবে, তাহলে কে ফিরে আসবে না সে ফিরে আসবে। এই দ্যাট দিয়ে যে ক্লজের স্ট্রাকচারটা রয়েছে এটা হচ্ছে প্রথমত সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, তাই তো। এরপরে এই সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে এটা কোন ক্লজ হবে না এটা নাউন ক্লজ। নাউন ক্লজ কেন, দ্যাট সি এটা কি সম্পর্কে, এই ক্লজটা কার সম্পর্কে বলছে, সি মানে সে, এটা প্রোনাউন তো, সি মানে সে প্রোনাউন, কিন্তু এটা কি নাউন সম্পর্কে বলছে, তাহলে সি উড রিটার্ন সুন, তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। যেহেতু এটা বিশেষ্য সম্পর্কে বলছে, তাহলে সি সেড দ্যাট সি উড রিটার্ন সুন, এই দ্যাট দিয়ে যে ক্লজ স্ট্রাকচারটি এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজের যে ভাগ নাউন ক্লজ সেই নাউন ক্লজ। পরের ডিয়ের উত্তর, হ্যাভ ইউ রিড দ্য বুক তুমি কি বইটা পড়েছো, হুইচ ইউ হ্যাভ বরড ফ্রম মি যেটা তুমি আমার কাছ থেকে নিয়েছিলে। তাহলে এটা কি, এটাতে আগে দেখতে হবে হ্যাভ ইউ রিড দ্য বুক তুমি কি বইটি পড়েছো, বা হ্যাভ ইউ রিড দ্য বুক তোমার কি বইটা পড়া হয়েছে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ।
আর বাকি হুইচ ইউ বরোড ফ্রম মি, যেটা তুমি আমার কাছ থেকে নিয়েছো, এটা যে ক্লজ স্ট্রাকচার, এই যে হুইচ ইউ বরোড ফ্রম মি, এই সেন্টেন্সটাকে যেহেতু এটার উপর নির্ভর করতে হচ্ছে, হুইচ ইউ হ্যাভ বরোড মি বললে তো কোনো মানে দাঁড়ায় না, এটা একটা অসম্পূর্ণ বাক্য, এই বাক্যটাকে এই বাক্যের উপর নির্ভর করতে হচ্ছে বলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, বা বলতে পারি সাবঅর্ডিনেট বা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, নির্ভর করতে হচ্ছে তাই ডিপেন্ডেন্ট ক্লজ। এরপর ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট কোন না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। আমি আগেই বলেছিলাম আগের ক্লজটা বোঝানোর সময় কি বলেছে, হুইচটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হুইচ মানে কোনটি, তার আগে যে দ্য বুক এটি হচ্ছে অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ, হুইচের উত্তরটা দ্য বুক হিসাবে এখানে প্রোভাইড করা আছে। এরপর কি হুইচ ইউ, তাহলে এরপর যদি আমরা এটা একটা প্রসেস দেখার, আরেকটা প্রসেস কি দ্য ইউ রিড দ্য বুক, তুমি বইটি পড়েছো, হ্যাভ ইউ রিড দ্য বুক, তুমি বইটি কি পড়েছো, কি সম্পর্কে বলছে, এই নাউন, দ্য বুকটা হচ্ছে নাউন, হুইচ ইউ হ্যাভ বরোড যেটা তুমি আমার কাছ থেকে নিয়েছিলে, তাহলে এই নাউনের কোয়ালিটি বা নাউনের কোনো দোষ গুণ বলছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। দেখো এখানে এক্সারসাইজ 6, আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড সেন্টেন্সেস। এখানে বলছে শনাক্ত করো বা বাছো কি না কোনটা সরল বাক্য, কোনটা জটিল বাক্য, আর কোনটা যৌগিক বাক্য। সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য, আর কম্পাউন্ড মানে যৌগিক বাক্য। এরপর এই সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য আমরা আইডেন্টিফাই করার আগে ওপরের আমাদের পাঠ্যাংশে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস কিছু কিছু বাক্য দেওয়া আছে এবং তাদের সেন্টেন্স 1, 2, 3 করে কম্প্যারিজন করে সরল বাক্য, জটিল বাক্য আর যৌগিক বাক্যের ডেফিনেশন দেওয়া আছে। আগে আমরা ডেফিনেশনে যাব। ডেফিনেশনটা কি বলছে, আর সেন্টেন্স একটা বাক্য দ্যাট হ্যাজ ওয়ান সাবজেক্ট, যেটার একটি মাত্র সাবজেক্ট আছে, ওয়ান প্রেডিকেট, একটি মাত্র প্রেডিকেট আছে, অ্যান্ড ফাইনাইট ভার্ব ইজ কল্ড এ সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সের ডেফিনেশনে আমরা কি পাচ্ছি, একটাই মাত্র সাবজেক্ট, একটাই মাত্র প্রেডিকেট এবং একটাই মাত্র ফাইনাইট ভার্ব। পরের সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে না, এ সেন্টেন্স দ্যাট হ্যাজ ওয়ান প্রিন্সিপাল ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর ওয়ান বা মোর ডিপেন্ডেন্ট ক্লজ, এক বা একের অধিক ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা 3 নম্বর কি, a sentence that has two or more principal clauses and they are joined by a conjunction is called a compound sentence. কম্পাউন্ড সেন্টেন্সে যৌগিক বাক্যে কি হয়, দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকতে পারে এবং সেগুলো অ্যান্ড, বাট, এই যে কনজাংশন এগুলো দিয়ে, আইদার অর এগুলো দিয়ে যুক্ত থাকতে পারে, সেটাই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে আমরা কিছু উদাহরণ এক্সাম্পল দেখব। হি ইজ টু টায়ার্ড টু ওয়াক অ্যালোন, হি ইজ টু টায়ার্ড টু ওয়াক অ্যালোন মানে সে খুবই ক্লান্ত, সে হাঁটতে পারছে না। হি ইজ টু টায়ার্ড টু ওয়াক অ্যালোন, সে এতটাই ক্লান্ত যে সে হাঁটতে পারছে না। ঠিক আছে, এখানে কি এটা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স না কম্পাউন্ড, কি করে বুঝবো না, এখানে দেখো হি হচ্ছে একটা সাবজেক্ট, হি ইজ টু টায়ার্ড, এখানে একটাই সাবজেক্ট আছে এবং এখানে একটাই প্রেডিকেট আছে আর একটাই ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের উদাহরণ। আই হ্যাভ এ ফ্রেন্ড হু লিভস ইন মুম্বাই, আই হ্যাভ এ ফ্রেন্ড মানে আমার একটি বন্ধু আছে, হু লিভস ইন মুম্বাই যে মুম্বাইয়ে বসবাস করে। আচ্ছা এখানে তাহলে কি হলো, এখানে আই হ্যাভ এ ফ্রেন্ডটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ রয়েছে, আর হু লিভস ইন মুম্বাই এটা হচ্ছে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা কি বলেছিলাম, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলবো না, যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, এক বা একের অধিক বা দুটো বা তিনটে করে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তাহলে এখানে হু লিভস ইন মুম্বাই এটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে, যেটাকে আমরা রিলেটিভ ক্লজ, সাবঅর্ডিনেটের যে ভাগ রিলেটিভ ক্লজ সেটাও বলতে পারি। তাহলে যেহেতু এখানে দুটো ক্লজ, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা বলতে পারি, এটা কখনোই সিম্পল সেন্টেন্সের উদাহরণ হবে না। 3 নম্বর প্রশ্ন, প্রিয়ম রোট এ লেটার বাট হি গট নো রিপ্লাই, প্রিয়ম চিঠি লিখেছিল কিন্তু সে কোনো রিপ্লাই পায়নি। আচ্ছা এখানে দুটো বাক্য দেখতে পাচ্ছি, প্রিয়ম রোট এ লেটার এটা একটা বাক্য, যদি বাটটা তুলে দিই, হি গট নো রিপ্লাই সে কোনো উত্তর পায়নি, তাহলে পাস্ট টেন্সে দুটো সেন্টেন্স রয়েছে, বাটটাকে যদি আমরা অমিট করে দিই, আর বাটটা হচ্ছে কি কনজাংশন, তাহলে এখানে দুটো প্রিন্সিপাল ক্লজ রয়েছে, একটা হচ্ছে নাম্বার 1 ইজ প্রিয়ম রোট এ লেটার অ্যান্ড সেকেন্ড হচ্ছে কি হি গট নো রিপ্লাই সে কোনো রিপ্লাই পায়নি, যেটা হচ্ছে দুটো প্রিন্সিপাল ক্লজ বাট নামক কনজাংশন দিয়ে যুক্ত করা হয়েছে। তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্সের ডেফিনেশনে কি পড়েছিলাম, যে সেন্টেন্স দ্যাট হ্যাজ টু অর মোর প্রিন্সিপাল ক্লজেস। ঠিক আছে, এখানে দুটো প্রিন্সিপাল ক্লজেস রয়েছে এবং সেটা কি হয়েছে, বাট নামক কনজাংশন দিয়ে সংযোজন করা হয়েছে, এটাকে আমরা কি বলছি, সংযোজকমূলক অব্যয়। এই বাট হচ্ছে বিয়োজকমূলক অব্যয়, অ্যান্ড হলে সংযোজকমূলক অব্যয় হতো। তাহলে সেখানে কি হচ্ছে, যেহেতু এটা যুক্ত রয়েছে, তাহলে সেখানে কি হচ্ছে, এইটা হচ্ছে কোনো মতেই সিম্পল বা কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে না, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ।
বিইং ইল আই কুড নট অ্যাটেন্ড স্কুল। বিইং ইল অসুস্থ হওয়ার কারণে আমি স্কুলে উপস্থিত হতে পারিনি বা অ্যাটেন্ড করতে পারিনি। তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট, কুড নট অ্যাটেন্ড এটা হচ্ছে আমার ভার্ব পজিশন, আচ্ছা স্কুল এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে আমার কিন্তু কোনো সাবঅর্ডিনেট ক্লজ বা আমি ডিপেন্ডেন্ট ক্লজ পাচ্ছি না, তাই এটা একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ। এখানে একটাই মাত্র সাবজেক্ট, একটাই অবজেক্ট এবং একটাই ফাইনাইট ভার্ব। সি টোল্ড মি, সে আমাকে বলেছিল দ্যাট সি উড এন্টার এ হাউস হুইচ ইজ বিলিভ টু বি হন্টেড। তাহলে এখানে সি টোল্ড মি এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। দ্যাট থেকে দ্যাট সি উড এন্টার এ হাউস হুইচ ইজ বিলিভ টু বি, এখানে দুটো পাচ্ছি, দ্যাট সি উড এন্টার এ হাউস আর হুইচ ইজ বিলিভ টু বি হন্টেড, এখানে দুটো আমরা কি পাচ্ছি, ক্লজ পাচ্ছি, যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। সি টোল্ড মি দ্যাট দিয়ে এটা করা হয়েছে নাউন ক্লজ, দ্যাট সি উড এন্টার এ হাউস হুইচ ইজ বিলিভ টু বি হন্টেড এটা হচ্ছে রিলেটিভ ক্লজ বা বলতে পারি অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এখানে একটা প্রিন্সিপাল ক্লজ রয়েছে, একটা রয়েছে নাউন ক্লজ আর একটা রয়েছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে সেই ক্ষেত্রে এটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। দ্য সান শাইন্স ব্রাইটলি অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স ব্লুম, এখানে দুটো সেন্টেন্স পাচ্ছি। দ্য সান শাইন্স ব্রাইটলি মানে সূর্য আলো দিচ্ছে উজ্জ্বলভাবে এবং ফুল প্রস্ফুটিত হচ্ছে, ব্লুম মানে প্রস্ফুটিত হওয়া। তাহলে দুটো সুন্দর, এখানে এই বাক্যটাকে এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড নামক সংযোজকমূলক অব্যয় দিয়ে যুক্ত করা হয়েছে, কনজাংশন দিয়ে, যেটাকে আমরা ইংরেজি কনজাংশন বলছি। তাহলে যেহেতু দুটো প্রিন্সিপাল ক্লজ কনজাংশন দিয়ে যুক্ত হয়েছে, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এটা কোনো মতেই সিম্পল বা কমপ্লেক্স সেন্টেন্স হবে না। এরপর আমরা পরবর্তী যে এক্সারসাইজ আছে, এক্সারসাইজ 7 যে রাইটিং স্কিল, সেগুলো পরবর্তী চ্যাপ্টারে ডিসকাস করব। আপাতত যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন পড়ানোর ভিডিও পাওয়ার জন্য।